সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আছেন এখন টিভিতে, দেখছেন আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য ও তারুণ্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আজকের দিনের জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ব গর্ভনিরোধ দিবস 2025। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, অনেক সমাধান দেওয়ার চেষ্টা করব, তার আগে সচেতনতা বৃদ্ধি করব। আমাদের মাঝে তিনজন স্বনামধন্য অতিথি আছেন। কারা আছেন দেখে নেই, তারপর আমরা মূল আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএমসি। সঙ্গে আরও রয়েছেন সায়েফ নাসির, ব্যবস্থাপনা পরিচালক এসএমসি। আমাদের সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, যেমনটি আমরা বলছিলাম যে আজকে একটা বিশেষ দিবসে আমরা একত্রিত হয়েছি, কথা বলবো বিশ্ব গর্ভনিরোধ দিবস নিয়ে, এবং এই দিবসের তাৎপর্য এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসলে আমরা একসাথে এখানে এসেছি। তো আমি প্রথমেই মইনুল স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাইব। প্রথমেই স্বাগত, আপনি এসেছেন আমাদের আয়োজনে আজকে কথা বলার জন্য। তো প্রথমে যদি একটু জেনে নিতে চাই যে প্রতি বছর আমরা জানি যে বিশ্ব গর্ভনিরোধ দিবস বা ওয়ার্ল্ড কন্ট্রাসেপটিভ ডেতে একটা থিম থাকে বা প্রতিপাদ্য বিষয় থাকে। তো এবারের থিম প্রতিপাদ্য বিষয় নিয়ে আসলে আপনার আলোচনাটা শুনতে চাইবো, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে বিশ্ব গর্ভনিরোধ দিবস 2025-এর শুভেচ্ছা। মূলত যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে এই দিবসের প্রতিপাদ্যকে যদি বাংলায় ভাবান্তর করতে চাই, তাহলে বিষয়টি দাঁড়াবে এরকম যে প্রজনন এবং যৌন স্বাস্থ্যের উন্নয়নে যুব জনগোষ্ঠীর ক্ষমতায়ন। এখন এই প্রতিপাদ্যর বিষয়টি যদি বাংলাদেশ প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে এটি প্রথমত আমি বলবো এটা একটা প্রাসঙ্গিক বিষয়, দ্বিতীয়ত বলবো এটি একটি সময়োপযোগী, এবং তৃতীয়ত বলবো একটি প্রয়োজনীয় বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি এই যে প্রাসঙ্গিক, সময়োপযোগী এবং প্রয়োজনীয় বলছি। আমি যেহেতু জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি বলি জনসংখ্যার দুটো দিক চিন্তা করি। একটি হচ্ছে পরিমাণগত জায়গা, আরেকটি হচ্ছে জনসংখ্যার গুণগত দিকের জায়গা। সে প্রেক্ষাপটে যদি আপনি বাংলাদেশের যুব জনগোষ্ঠীর চিত্রটা যদি লক্ষ্য করি, আমরা এমন একটা সময়ের মধ্যে এখন বাংলাদেশে বসবাস করছি, দেখেন প্রতি 5 জনের একজন কিন্তু হচ্ছে 15 থেকে 24 বছর বয়স্ক, যাদেরকে আমরা জাতিসংঘের ক্রাইটেরিয়াতে যুব বলি। এবং এই সংখ্যাটি কিন্তু কম নয়। আপনি যদি আমাদের যে গত জনশুমারি যেটি হয়ে গেল, সেই সংখ্যার বিবেচনায় যদি যান, প্রায় 3,32,00,000 কিন্তু এই যুব ক্যাটাগরিতে রয়েছে। কিন্তু যদি আপনি 15 থেকে 29কে বিবেচনা করেন, যেটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করে থাকে, তাহলে সেই সংখ্যাটি চলে যাবে প্রায় 4,59,00,000 মধ্যে। আর যদি সরকারের যুবনীতি মনে করেন, যেটা 2017 সালের যুবনীতি, সে প্রেক্ষাপটে যদি 18 থেকে 35কে বিবেচনা নেন, তাহলে সেটিও দেখা যাচ্ছে প্রায় 5,36,00,000। এবং প্রশ্ন হচ্ছে যে এই যে নাম্বারটা বললাম, আমি প্রথমে বলেছি পরিমাণগত জায়গায়, এই নাম্বারটি কিন্তু দেখবেন যে পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তার মানে আমি বলতে চাচ্ছি যে এটি একটি বড় সংখ্যা, এটি একটি বড় সম্ভাবনা এবং একটি বড় চ্যালেঞ্জ। এখন আসেন যে এই যে আমাদের যে যাদেরকে যুবগোষ্ঠী বলছি, এরা যদি আপনার সঠিক তথ্য পায়, এরা যদি সঠিক সুশিক্ষায় শিক্ষিত হয় এবং সেবাটা যদি সেভাবে পায়, তাহলে তারা স্বাস্থ্যবান, উৎপাদনশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আপনি জানেন বাংলাদেশ এখন জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কাল পার করছে, এবং এই জনমিতিক লভ্যাংশ অর্জনে করতে গেলে এই ইয়তদেরকে আপনাদের এই প্রজনন এবং আমি বলবো যে জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের যথাযথ জ্ঞান দরকার, একই সাথে তাদের অধিকারটাও নিশ্চিত করা দরকার। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি যে দেখেন যে জন্ম নিরোধের যে হার, যেটাকে আমরা সিপিআর বলি, এটি যদি 15 থেকে 19 বছর যারা আছে তাদের মধ্যে যদি লক্ষ্য করেন, দেখবেন যে 53.9%, যেটি বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বলছে। কিন্তু সামগ্রিক যদি আপনি যদি সিপিআর রেটটা চিন্তা করেন, তাহলে 64% মতো। তার মানে এখান থেকে প্রায় 10% কম আছে। যদি আধুনিক পদ্ধতি ব্যবহারে যান, তাহলে সেখানে দেখা যায় 48%। তার মানে আরও কমে আসছে এই জায়গাটি। এখন একই দেখা যাচ্ছে এই যে বয়স গোষ্ঠী 15 থেকে 19 যাদেরকে বলি, এদেরকে অ্যাডোলেসেন্স বা কিশোরী আমরা বলি। এখন এই কিশোরী ক্যাটাগরিতে যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন যে বয়স নির্দিষ্ট যে প্রজনন হার, সেখানেও লক্ষ্য করবেন যে এটি কিন্তু 15 থেকে 19 বা 20 থেকে 24-এর মধ্যে অনেক বেশি, এবং দক্ষিণ এশিয়ায় হচ্ছে সর্বোচ্চ আমি বলবো, যেটি আমাদের টিনেজ প্রেগনেন্সি যেটাকে বলা হয়, কিশোরী মাতৃত্বের জায়গাটি বা অ্যাডোলেসেন্স মাদারহুড, এটিও দেখা যায় প্রায় 23.5% মতো বাংলাদেশে অবস্থান করছে। কাজে এই যে চিত্রগুলো যদি বলি, এটি একদিকের জায়গা থেকে যৌন এবং প্রজনন স্বাস্থ্যের জায়গায়। আর যদি পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন, সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে প্রায়
20% মতো 21% মতো কেউ সিদ্ধান্ত মানে তারা যৌথভাবে নিচ্ছে না। এই চ্যালেঞ্জগুলো নিয়ে স্যার আবার আপনার কাছে এখন এই প্রেক্ষাপটে আমি যেটা আপনি বলছি যে আজকে যে আমাদের যে আলোচনার যে বিষয়বস্তু তার মানে বোঝা যাচ্ছে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এই যে টিনেজ প্রেগনেন্সি আর বাল্য বিয়ে এবং একই সাথে যে সেক্সুয়াল এডুকেশনের মানে কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশনের জ্ঞানটা না থাকা, শিক্ষা না থাকা, এবং এইগুলো কিন্তু আলটিমেটলি আমার কি হচ্ছে, আমার তথ্য অধিকার বা তথ্য পাওয়া, স্বাস্থ্য সেবা পাওয়া এবং সহিংসতা বা হয়রানি বা বৈষম্যমূলক যে জায়গাটা রয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বলছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে চাই, তো সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে যদি এসডিজির বা টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রার সাথেও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এসডিজি গোল 3, 4, 5, 10 অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আজকের আলোচনার সাথে আমি বলবো যে এটি আরো বেশি প্রাসঙ্গিক, কারণ তাদের দ্বারাই আমাদের ক্ষমতায়নটা করতে। অনেক ধন্যবাদ স্যার, আসলে অনেক বিস্তারিত বললেন। আমাদের পুরো আলোচনায় আমরা আবার এই বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো আমি আবার তসলিম স্যারের কাছে যেটি জানতে চাইবো যে আমরা মনোজ স্যারের কাছ থেকে আমরা একটা বিস্তর একটা চিত্র দেখলাম বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের। তো এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বলেন, পরিবার পরিকল্পনায় বলেন, আপনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে এবং এসএমসিতে আপনি দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন, এবং সেটির আলোকে যদি একটু জানতে চাই যে 50 বছরে এসএমসির একটা বড় সাফল্য এই পরিবার পরিকল্পনায়, তো সেখান থেকে আপনি এই টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট যদি বলি বা প্রজনন হার, এইটার যে একটা সংশ্লিষ্টতা রয়েছে, এই বিষয়টি যদি আজকে একটু বিশ্লেষণ করতেন। আচ্ছা, আপনি দুটো বিষয় বলেছেন, ধন্যবাদ আপনাকে। একটা হলো টিএফআর আর একটা হলো সিপিআর। দেখেন, পরিবার পরিকল্পনা কর্মসূচির বা জনসংখ্যা কর্মসূচির কে যদি আমরা মেজার করতে চাই তাহলে এই দুইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, এবং একটা ইন্ডিকেটরের সাথে আরেকটা ইন্ডিকেটরের কোরিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে। আপনি যেটা টিএফআর এর কথা বলেছেন, এটা অনেক ফলভিত্তিক একটা ইন্ডিকেটর। সেখানে যদি আপনি বলেন যে টিএফআর কি, মোটা দাগে একটু কথা বলা দরকার দর্শকদের জন্য, যে টিএফআর হলো যে একজন মা তার রিপ্রোডাক্টিভ লাইফে কতটা সন্তান জন্মদান করার সম্ভাবনা রয়েছে, এইটা একটা মেজারমেন্ট। আমরা এটাকে কমাতে চাই, কমিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই। আর সিপিআর হলো সিম্পল, যারা ম্যারিড উম্যান ও রিপ্রোডাক্টিভ এজ রয়েছে তাদের মধ্যে কন্ট্রাসেপটিভ কতটুকু ব্যবহার করে। এখন এই টিএফআর এর যদি আপনি ইন্ডিকেটর দেখেন, এবং এটাকে আমরা জনমিতিক ভাষায় বলি ডিটারমিন অফ ফার্টিলিটি, এই ফার্টিলিটি ডিটারমিনেন্টের মধ্যে একটা অন্যতম হলো সিপিআর। এর বাইরে কন্ট্রাসেপটিভ ইউজ, এর বাইরেও কিন্তু অনেক ডিটারমিনেন্ট আছে। যেমন ধরেন এডুকেশন একটা ডিটারমিনেন্ট। একটা সোসাইটি যদি এডুকেটেড বেশি হয় তাহলে সেখানে টিএফআর কম হওয়ার সম্ভাবনা আছে। আপনার মডার্নাইজেশন ইজ দ্য বেস্ট, আমরা কন্ট্রাসেপশন অনেক সময় বলি। মানুষের আর্থিক অবস্থা উন্নয়ন হলে সেখানে টিএফআর কমে যায়। এইরকম বেশ কিছু আরও ইন্ডিকেটর আছে। এইজ অ্যাট ম্যারেজ সেটা একটা বড় ইন্ডিকেটর আপনার। তাহলে যদি বিলম্বে বিয়ে হয় তাহলে কিন্তু টিএফআর কমে যায়। কিন্তু মেজর একটা ইন্ডিকেটর হলো কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট। তো এই কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেটে বাংলাদেশে আমরা দেখেছি যে কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট গ্রো করতেছে। একটা কথা এখানে না বললে নয়, বাংলাদেশে কিন্তু এই পরিবার পরিকল্পনার ইতিহাস একটা বিস্ময়কর সাফল্যের ইতিহাস। বাংলাদেশ প্রতিবেশী অনেকের থেকে ভালো করেছে, এবং বাংলাদেশ কিন্তু অলমোস্ট কাছাকাছি, আমরা এটাকে বলি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি, অর্থাৎ রিপ্লেসমেন্ট লেভেলের আবার মোটা দাগে বললে একজন প্রজননক্ষম মা তাকে রিপ্লেস করবে আর এক প্রজননক্ষম মা। এইভাবে যদি আমরা সহজভাবে বুঝি, তো বাংলাদেশের ইচ্ছা সেটা, বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো টিএফআর, এই যে সন্তান জন্মগ্রহণের যে সম্ভাবনা সেটা 2-এর মধ্যে নামিয়ে আনা। আমরা কিন্তু খুব কাছাকাছি আছি 2.3-তে। অনেক গবেষণায় বলে যেটা আরও কম, কিন্তু আমরা যদি বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেকে ডিপেন্ড করি তাহলে বলবো যে 2.3। এই যে ব্যবস্থাটা, এই যে কমে গেছে টিএফআর, অবশ্যই এখন কিছুটা প্লাটোয়িং আছে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এটার জন্য এই কন্ট্রাসেপশন একটা অন্যতম নিয়ামক। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু জাস্ট একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে আমরা এই যে ডেমোগ্রাফিক সার্ভের কথা বললেন, এখানে গত 10 বছরে এই টোটাল ফার্টিলিটি রেটটা খুব কি পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন, উত্তর না, হয় নাই।
আপনি একটা জিনিস লাস্ট ল্যাডারের লাস্ট স্টেপটা খুব ডিফিকাল্ট হয়, আমরা ওইখানে এখনও বুঝতে পারি নাই। আমাদের এখন ট্র্যাডিশনাল এবং মডার্ন মেথড মিলে, যেটা একটু আগে মাইনুল ভাই বললেন, 64% আমাদের সিপিআর, অর্থাৎ যারা সক্ষম দম্পতি রয়েছে তাদের মধ্যে 64 জন পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে। এইটা যদি আরেকটু আমরা বাড়াতে পারি, দেখেন আমাদের মধ্যেই এক্সাম্পল আছে, কোনো ডিভিশন অলরেডি রিপ্লেসমেন্ট লেভেলে চলে আসছে। তো আমরা তো কোনো একটা ডিভিশন ছোট একটা দেশের থেকে বেশি, কিন্তু এইটাকে সার্বজনীন করতে হবে, সব দেশের সব জায়গায় করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব যে আমাদের TFR2 হবে এবং রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি হবে, এবং যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা সেখানে পুষতে পারবো, কিন্তু এখনো আমরা সেখানে পুষতে পারিনি। জি, আমরাও তাই আশা করছি। আমি একটু সাহেব স্যারের কাছে জানতে চাইবো যে আমরা আসলে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে সার্বিক যে সিচুয়েশনটা বললাম, যে TFR রেটের কথা বলছি, বা এখনো খুব সম্পূর্ণ মানে 100% এখনো পর্যন্ত আমাদের কন্ট্রাসেপশন মেথডগুলো অ্যাপ্লাই করছে না ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে। তো ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনার কথা যখন আমরা বলি, তখন পরিবার পরিকল্পনাকে আপনি কিভাবে বিবেচনা করেন এই বৈষয়িক, এবং আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, ওই জায়গা থেকে পরিবার পরিকল্পনা কি শুধুই পরিবার পরিকল্পনা, না এর বাইরেও আরও কিছু রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি আজকের কনটেক্সটে দেখি যে ইন্টারনেটের পেনিট্রেশনের কারণে গ্লোবাল এবং লোকাল, বৈষয়িক বা বাংলাদেশ কেন্দ্রিক বলে এখন আর কিছু নেই। যেটা আজকে আমেরিকাতে যে ইনফরমেশন, সেটা কিন্তু নিমেষে পৌঁছে যাচ্ছে আমাদের এখানে। সো দ্য মেসেজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। সো অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ কাইন্ড অফ ইউনিভার্সাল। তো ফ্রম দ্যাট কনটেক্সট যেটা আসছে, যে আসলে যেটা বৈষয়িক সেটাই আসলে এখন লোকাল, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে ফ্যামিলি প্ল্যানিং পারসে, এটা কিন্তু আসলে ইট হ্যাজ গট মাচ লার্জার ইমপ্লিকেশন। আমি বলবো যে আর্থসামাজিক পার্সপেক্টিভে যদি আমরা দেখি, সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে যদি আমরা চলে যাই, এখানে ইট ইজ রিলেটেড টু মাতৃস্বাস্থ্য, চাইল্ড মর্টালিটি রেট, চাইল্ড গ্রোথ, তারপরে মহিলাদের ইকোনমিতে সার্বিক অবদান রাখার সুযোগ, সব কিছু মিলিয়ে it is, I think, is a discriminator on the overall prosperity or development of the entire nation. সো পরিবার পরিকল্পনার যে প্রাথমিক স্টেজ, যে এটা শুধু ছোট পরিবার, সুখী পরিবার, এতে কিন্তু আসলে এটা এখন ইট হ্যাজ বিকাম মাচ মোর ওয়াইডার। সুপ্রিয় দর্শক, দেখছেন এখন টিভিতে স্বাস্থ্য ও তারুণ্য। নিচ্ছে একটি বিরতি, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আছেন এখন টিভিতে, দেখছেন স্বাস্থ্য ও তারুণ্য। কথা বলছিলাম বিশ্ব গর্ভনিরোধ দিবস 2025 উপলক্ষে বিশেষ আয়োজনে। চলুন আবার আমাদের আজকের অতিথিদের সাথে কথা বলি। আমি মইনুল স্যার, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাইছি। আমরা একটা বিষয় নিয়ে যদি আপনার কাছে জানতে চাই বিশ্লেষণটা, যে আপনার কন্ট্রাসেপটিভ সিকিউরিটি বা সার্বিক এই আপনার অ্যাভেলেবিলিটি এবং আদার যে সিকিউরিটি নিয়ে, এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ফ্যামিলি প্ল্যানিংকে আমরা বলি হিউম্যান রাইটস, মানবাধিকারের জায়গা থেকে। এখন অ্যাক্সেসিবিলিটি বা সিকিউরিটির জায়গাটি যখন আসবেন, তখন দেখা যাবে যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে পদ্ধতির যে সহজলভ্যতা, আর একটিকে বলতে পারি যে সামগ্রীর যে নিরাপত্তা। এখন এই দুটো জায়গা থেকে যদি আমি দেখি, দেখেন আমাদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে সরকারের ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর রয়েছেন, তারা একটা তাদের বিস্তৃত, মানে আমি বলবো যে সুগঠিত একটা কাঠামো আছে। সেই কাঠামোর প্রেক্ষাপটে দেখা যায় সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, যে পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু NGO সমর্থিত যে ক্লিনিক আছে, তারা কিন্তু সরকারি ওই দিকভাবে যায়, যেটা বিনামূল্যে অনেক ক্ষেত্রে বা স্বল্পমূল্যে পদ্ধতি সরবরাহ করে। সিকিউরিটির জায়গাটা যেটা বলছিলেন, যে সামগ্রী যে পরিবার পরিকল্পনা, কমোডিটি সিকিউরিটি, সেই জায়গা থেকে আমি মনে করি যে ভোক্তা যিনি, মানে যাকে আমরা ক্লায়েন্ট বলি, তিনি প্রয়োজনে
ওই উপকরণটা পাচ্ছেন কিনা, পদ্ধতিটা অত্যাবশ্যকীয় ওই সামগ্রী ব্যবহার করতে পারছে কিনা, এবং সেক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা, সেক্ষেত্রে কোনো পদ্ধতির ক্ষেত্রে চাহিদা এবং সরবরাহ এই দুটোর নিয়ন্ত্রণটা আছে কিনা, এই দুটাকে ব্যালেন্স থাকতে হয়। মূল কথাটা যেটা বলছি যে বিভিন্ন ধরনের পদ্ধতি, বাংলাদেশে যে পদ্ধতিগুলো বেশি প্রচলিত আছে, পিল, তারপর ধরুন ইনজেক্টেবল কন্ডম, আইডি তো এত বেশি পপুলার না এখনও, তারপর এইগুলো যেই পদ্ধতিগুলো আরও রয়েছে যেগুলো হচ্ছে সরবরাহ চেইনের মধ্যে অন্তর্ভুক্ত থেকে, আমি যেটি বলতে চাচ্ছি যে এই সরবরাহ ব্যবস্থাপনার যে জায়গাটি, এখানে যদি কোনো অনিয়ম ঘটে বা কোনো বিলম্বে পারচেস করা হয় বা ওই ধরনের যদি প্রডিউস করা হয় পদ্ধতির ঘাটতি দেখা যেতে পারে, সেটি কিন্তু তখন ঝুঁকির তৈরি করবে। এবং এই পণ্য বা এই কমোডিটির সংরক্ষণের জন্য পর্যাপ্ত এবং মানসম্মত কিন্তু এই জিনিসগুলো হতে হয়। এবং সেই সিকিউরিটির জায়গা থেকে চিন্তা করতে গেলে আমাকে যেটা করতে হবে, একটা সময়ের প্রেক্ষাপটে চাহিদা দেখতে হয় যে কোন যুগের চাহিদা আছে, এবং সেক্ষেত্রে উপাত্ত কি বলছে, উপাত্তের ব্যবস্থাপনার ভিত্তিতে আমাকে কিন্তু এই পদ্ধতির চাহিদা বা মজুতের মধ্যে যে একটা ভারসাম্য রাখতে হয়। এবং ওই জায়গাটাকেই আমি বলবো যে এই সিকিউরিটির জায়গা থেকে, তো সেটির ক্ষেত্রে কখনো কখনো আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জও ফেস করেছে, সরকারি পর্যায়ে কখনো কখনো হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা সংবাদে জানতে পারি। কিন্তু মোটা দাগে যেটা হচ্ছে, এটার একটা সুপরিকল্পনার মধ্য দিয়ে কাজটি করতে হয়। অর্থাৎ কথা হচ্ছে নাগরিক তার যে ভোক্তা হিসাবে যদি বলেন, তার অ্যাক্সেস থাকতে হবে, অ্যাভেলেবলিটিও নিশ্চিত করতে হবে, এবং একই সাথে পদ্ধতিগুলো সরবরাহ নিরবিচ্ছিন্ন, যেটাকে আমরা বলি যে সরবরাহটা সবসময় থাকতে হবে, তা না হলে ঝুঁকি থেকে যাবে বিভিন্ন ধরনের পদ্ধতির জায়গাগুলো, এগুলো সহজলভ্যতা থাকতে হবে, সকলে যাতে অ্যাক্সেস পায় সেই জায়গাটা থাকতে হবে, এবং এই চেইন বা সাপ্লাই চেইন কমান্ডটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে। এই প্রশ্নের সূত্র ধরে আমি সাহেব স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো। এই যে আপনার অ্যাজ এ হোল যে বলছেন স্যার, যে অ্যাভেলেবিলিটির কথা বা আপনার সার্বজনীন করার জন্য এবং ইকোনমিক রাখার জন্য জিনিসটা, এটা না আপনারা অনেক কাজ করেছেন, তো এটা আপনার দৃষ্টিকোণ থেকে জানবো যে এসএমসির পার্সপেক্টিভ থেকে আপনারা এই সাপ্লাই চেইন মেথড বলেন বা এই ডিমান্ড বা জেনারেশন থেকে শুরু করে এই সাপ্লাইটা কিভাবে নিশ্চিত করছেন? মনিরুল ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি যে এসএমসির যে লিগেসি বা সাফল্যের যে 50 বছরের ইতিহাস, এটার পেছনে প্রাইমারি 3টা ফ্যাক্টর আমি বলবো। একটা হচ্ছে যে এন্ড ইউজারের কথা ভাই যেটা বললেন, যে এন্ড ইউজারের প্রয়োজনটা ঠিক মতো বোঝা, হোয়াট ডু দে নিড, হোয়াট ডু দে প্রেফার। তরুণ প্রজন্মের কাছে যদি আসি, এখন আজকের থেকে 30 বছর আগে বা 50 যে রিকোয়ারমেন্টটা ছিল, আজকের দিনে কিন্তু রিকোয়ারমেন্ট হ্যাজ চেঞ্জ, কনজিউমার প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এসএমসির স্ট্রেংথ হচ্ছে এইটা বুঝে। সেকেন্ড পার্ট হচ্ছে যে শুধু বুঝলেই হবে না, আপনাকে আসলে সঠিক মানের পণ্যটা কনসিস্টেন্টলি নিয়ে আসা, যে আজকে আমি একটা ভালো পণ্য দিলাম, কালকে অন্য মান নিয়ে আসলাম। সো এই যে আনকম্প্রোমাইজিং ক্যাপেবিলিটি, কোয়ালিটি সাপ্লাইয়ের যে ক্যাপেবিলিটি, দিস ইজ ওয়্যার এসএমসি হ্যাজ গট ইটস ইউনিক স্ট্রেংথ। আর তৃতীয়ত হচ্ছে যে অ্যাভেলেবিলিটির কথা ভাই যেটা বললেন, যে আমরা গত 50 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি যেন আপনার পাড়ার কোনার দোকানটাতে যেন আমাদের এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী যেন পাওয়া যায়, মানুষের হাতের নাগালের মধ্যে যেন থাকে। সো এটাকে যদি আমি এভাবে বলি যে আপনার একটা ভ্যালু চেইনের প্রথম পার্টটা হচ্ছে যে সচেতনতা বা অ্যাওয়ারনেস, অ্যান্ড শেষ স্টেপটা হচ্ছে অ্যাডাপশন, যখন আপনি ব্যবহার করছেন। এই যে পুরো চেইনটা, এর ভেতরে প্রতিটা স্টেপে কি হয় তার ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং এসএমসি বাংলাদেশে I would say is in a unique position, end-to-end understanding যেটাকে বলে, দিস ইজ আওয়ার স্ট্রেংথ, এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব। এবং এখন আমাদের প্রাইমারি যেটা ফোকাস সেটা হচ্ছে যে তরুণ জনগোষ্ঠী, যারা আমাদের ভাই যেটা বললেন যে ইকোনমিক ডিভিডেন্ড বা পপুলেশন ডিভিডেন্ড, সেটাকে থেকে বেনিফিট পেতে হলে কিন্তু উই নিড আ হেলদি নেক্সট জেনারেশন, সেটার জন্য কিন্তু দিস ইজ অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল। জি, ধন্যবাদ আপনাকে। তসলিম স্যার, আপনার কাছে যেটি জানতে চাইবো যে প্রতিটি গর্ভই তো আসলে কাঙ্ক্ষিত হতে হবে, এটাই আসলে হওয়া উচিত, এবং এই কারণে কিন্তু এসএমসি গত 50 বছর ধরে কাজ করছে, এবং আপনারা প্রচুর ক্যাম্পেইন করেছেন সারা দেশব্যাপী, যাতে করে মানুষ এই কন্ট্রাসেপশনের প্রতি আস্থা রাখে এবং প্রপার ফ্যামিলি প্ল্যানিংটা করে। এই বিষয়ে আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদের আজকে কিছু বলতেন। দেখেন, এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু আপনি করেছেন।
এই যে পরিবার পরিকল্পনার সাথে আপনি ম্যাটারনাল মর্টালিটি রিলেশনশিপ কিভাবে হয় এই প্রশ্ন আপনি করেছেন। প্রথম কথা হলো বাংলাদেশে প্রায় 4000-এর মতো আমাদের মা তারা সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায়, যেটাকে ম্যাটারনাল ডেথ বলে। এটা কোনো সুখকর বিষয় না, প্রত্যেকটা পরিবারের একটা আনন্দের রিপ্রোডাক্টিভ, এটা আমি সবসময় বলি, বিভিন্ন চ্যানেলে বলি, বিভিন্নভাবে, দিস ইজ রিপ্রোডাক্টিভ রাইট ফর এ মাদার। তার রিপ্রোডাক্টিভ রাইটটাকে বাস্তবায়ন করতে গিয়ে সে নিজের জীবন দিবে এটা তো আশা করা যায় না। এইটার সাথে আবার পরিবার পরিকল্পনার কর্মসূচির সাথে বিভিন্নভাবে সম্পর্কিত। যেমন একটা বিষয় আমি আপনাকে বলি, আমরা বলি যে পরিবার পরিকল্পনা কর্মসূচি যেখানে বেগবান, যেখানে সাকসেসফুল হয়েছে, সেখানে ম্যাটারনাল মর্টালিটি কম, ওই পরিবার পরিকল্পনার জন্যই। যেমন ধরেন আপনার ইয়াং যারা, তাদের অ্যাডোলেসেন্ট যারা, তাদের মধ্যে যদি পরিবার পরিকল্পনা কর্মসূচি ভালো থাকে তাহলে কিন্তু সেখানে ম্যাটারনাল মর্টালিটি রেট কমবে। আমরা বলি 18, 20, 35, 3। 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, দুইটা সন্তানের মধ্যে ব্যবধান থাকবে 3 বছর, 35 বছরের পরে সন্তান না। এইটা যদি কেউ মানতে পারে, যে দেশ মানতে পারবে, সে দেশে কিন্তু ম্যাটারনাল ডেথ কমবে। তাহলে কি হলো, এটা করতে গেলে কি করতে হবে? এটা পরিবার পরিকল্পনা কর্মসূচি বেগবান থাকতে হবে, পরিবার পরিকল্পনা কর্মসূচি অ্যাকসেপ্ট করতে হবে। MWR-এ যারা ম্যারিড উমেন অফ রিপ্রোডাক্টিভ এজ আছেন, তাহলেই তো এটা সম্ভব হবে। এইটা গেলো একদিকের কথা। আরেক দিকের কথা হলো পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে বাংলাদেশে বিশেষ করে এই ম্যাটারনাল হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিস ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের এই যে অ্যান্টিনেটাল কেয়ার, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছেন, তারাও করে, তারা মাঠ পর্যায়ে প্রচুর আমরা করি, সারা দেশব্যাপী করি, যাতে করে প্রসব পূর্ব সেবা মারা পায়, মাদের ঝুঁকি আইডেন্টিফিকেশন করতে পারি যে কোন মা ঝুঁকিপূর্ণ। দেখেন বাংলাদেশে যে এই মাতৃমৃত্যু হয়, তার মধ্যে 2টা কারণ সব থেকে বেশি প্রণিধানযোগ্য, এবং 2টা কারণ সবচেয়ে মেজর কারণ। একটা হলো পোস্টপার্টম হ্যামারেজ, অর্থাৎ মার রক্তক্ষরণ, অধিক রক্তক্ষরণে মা মারা যায়, প্রসব পরবর্তী রক্তক্ষরণ। আর একটা হলো একনামশিয়া, যেটাকে খিচুনি বলে। এই একনামশিয়াও মাদের মৃত্যু, 55% ম্যাটারনাল ডেথ এটার জন্য, এই 2টা কারণে হয়। তো এই 2টা কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েশন এবং ঝুঁকি আইডেন্টিফাই করা যায় মাদের। ANC সার্ভিসটা যদি মাদেরকে দেওয়া যায় তাহলে এই মৃত্যুগুলো হবে না। আবার পরিবার পরিকল্পনা কর্মসূচিও ওইভাবে করতে পারে যে মা ক্যান্ডিডেটই হয় নাই প্রেগনেন্টের, অর্থাৎ 20 বছরের আগে প্রায় 1/4 মা তারা প্রেগনেন্ট হয়ে যায় 20 বছরের আগে। এইটাও তো আমরা প্রিভেন্ট করতে চাই। এই জন্য আমরা বলি যে পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে ম্যাটারনাল মর্টালিটির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জি, আপনার বৈশ্বিক দিক চিন্তা করলে এখন 2025 সাল, মানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেখানে এখনও আমাদের দেশে অ্যাডোলেসেন্ট চাইল্ড বা চাইল্ড ম্যারেজ হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? অত্যন্ত আমি বলবো উদ্বেগের বিষয়। বাংলাদেশে 100টা অ্যাডোলেসেন্টের মধ্যে, কারা অ্যাডোলেসেন্ট? 18 বছর বয়স পর্যন্ত। আমরা বলি 18 বছরের আগে বিয়ে না, এবং সেটা কিন্তু আইনগত আইনে আছে যে এটা অপরাধ। এই 18 বছরের নিচে বাংলাদেশে 50টা অ্যাডোলেসেন্ট মেয়ের বিয়ে হয়ে যায়। সব থেকে দুঃখজনক, এর মধ্যে 1/4 প্রেগনেন্ট হয়, অথচ প্রেগনেন্সি একটু আগে আমি বলেছি প্রেগনেন্সি সময় না। তো এটা কিছুটা কমেছে, ধীরে ধীরে কমছে, কিন্তু কমার হারটা আরও ত্বরান্বিত করা দরকার। বাংলাদেশে একটা মেয়েরও অ্যাডোলেসেন্টের অবস্থায় বিয়ে হওয়া উচিত না, কেন শি ইজ নট মেন্টালি অর ফিজিক্যালি প্রিপেয়ার্ড, নাইদার ফর ম্যারিড নর ফর বিয়ারিং চাইল্ড, সো নট ফর বিইং প্রেগনেন্ট। সো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, জাতীয় পর্যায়ে গুরুত্ব দিতে হবে, সরকারি পর্যায়ে গুরুত্ব দিতে হবে, বেসরকারি পর্যায়ে গুরুত্ব দিতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে এ ব্যাপারে, যাতে করে এরকম ঘটনা না ঘটে। জি স্যার, ধন্যবাদ। আরও একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসবো বাকি আলোচনায়। সুপ্রিয় দর্শক, এখন টিভিতে আছেন স্বাস্থ্য ও তারুণ্য দেখছিলেন, সঙ্গে থাকুন। বিরতি নিচ্ছি, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই।
ফিরে এলাম বিরতির পরে। দেখছেন এখন টিভিতে স্বাস্থ্য ও তারুণ্য। কথা বলছিলাম বিশ্ব গর্ভনিরোধ দিবস 2025 উপলক্ষে বিশেষ আলোচনা। এই পর্যায়ে আমরা আবার চলে যাই আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে কথা বলি এবং দেখি আরও এই বিষয় নিয়ে কী জানার রয়েছে। স্যার, সাইফ স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাইবো আরও একবার যে বিরতিতে যাবার আগে আসলে আমরা অনেক বিষয় বিশ্লেষণ করলাম এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আসলে কথার মাঝখানে বলেছিলেন যে সঠিক পণ্যটা যাচাই করা বা সঠিক পণ্য ব্যবহার করার ব্যাপারে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আসল পণ্য বা আসল সামগ্রী বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি এবং এই আসল পণ্য ব্যবহার বা আমি যদি সহজ করে বলি আসল কন্ডম ব্যবহারের গুরুত্বটা কি, এই বিষয়ে আপনার কাছে শুনবো। আমরা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট, স্পেশালি কন্ডম, অত্যন্ত কি বলবো আকর্ষণীয় দামে মার্কেটে পাওয়া যাচ্ছে। তো এর পেছনে আসলে আমরা যেটা অবজার্ভ করেছি যে একটা লার্জ কোয়ান্টিটি বা লার্জ শেয়ার এখানে হচ্ছে কাউন্টারফিট বা লুকালাইক বা সোজা বাংলায় বললে নকল প্রোডাক্ট মার্কেটে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে যারা এন্ড ইউজার যারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সিরিয়াস কিছু ঝুঁকির ব্যাপার আছে, যেমন এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যেই পারপাজে আপনি প্রোডাক্টটা ব্যবহার করছেন আলটিমেটলি সেই লক্ষ্য কিন্তু সেই প্রোটেকশন আপনি পাচ্ছেন না। সো এই কনটেক্সটে এইটাকে অ্যাড্রেস করার জন্যে আমরা কিন্তু অলরেডি ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু করেছি যে আপনারা পণ্য কেনার সময় সচেতনভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে সঠিক মানের পণ্যটা যেন আপনি হাতে পান সেটা নিশ্চিত করুন। এবং সেই ক্ষেত্রে এসএমসির যে পণ্যগুলা বাজারে আছে, স্পেশালি কন্ডোমের ক্ষেত্রে আমরা সার্বিক মান নিশ্চিত করার জন্য যা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছি। সো দামের ক্ষেত্রে ইয়েস, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মূল্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বাট তার গুরুত্ব কিন্তু আপনার ব্যক্তিগত নিরাপত্তার থেকে বেশি নয়। জি। সো আপনারা যখন পণ্য কিনছেন নিশ্চিত মান দেখে যে কাউন্টারফিট পণ্য আপনারা যেন না কেনেন, প্রতারিত যেন না হন, এই ব্যাপারে আমি এখন টিভির মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের আহ্বান জানাচ্ছি যে একটু সচেতন থাকবেন, আকর্ষণীয় দাম দেখেই কি বলবো প্রভাবিত হবেন না। প্লিজ এনশিওর ইউ বাই দ্য রাইট প্রোডাক্ট। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই জন্ম নিয়ন্ত্রণ বা জন্মবিরতিকরণ যে পদ্ধতিগুলো রয়েছে 50 বছর ধরে আপনারা সরকারের চেষ্টার পাশাপাশি বিশেষ করে এসএমসি প্রাইভেট সেক্টরে ব্যাপক ভূমিকা রেখেছে, তো এই বিষয়ে যদি কিছু বলতেন আজকে। দেখেন, আমি প্রথমেই বাংলাদেশ সরকারকে যে সময়ে যে ছিলেন আমি ধন্যবাদ দেই তাদেরকে, কেন তারা একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন যেখানে প্রাইভেট সেক্টর, আমাদের মতো প্রাইভেট সেক্টর সোশ্যাল মার্কেটিং কোম্পানি কাজ করার সুযোগ পেয়েছে, এনজিওরা কাজ করার সুযোগ পেয়েছে এবং সরকারি প্রচেষ্টা তো রয়েছে। এর মাধ্যমেই কিন্তু এই সাফল্যটা এসেছে। পরিবার পরিকল্পনা কর্মসূচির যে সাফল্য, এই সাফল্যের পিছনে কিন্তু এসএমসি দীর্ঘ 50 বছর যেটা আপনি বললেন কাজ করেছে এবং আজকে মডার্ন কন্ট্রাসেপটিভের যে ব্যবহার তার মধ্যে 50% অর্ধেকের মতো কন্ট্রাসেপটিভ ব্যবহারকারী এসএমসির পণ্য তারা ব্যবহার করে, এসএমসি ব্র্যান্ডেড কন্ট্রাসেপটিভ ইউজ করে। এসএমসি কিন্তু মানুষের সব ধরনের মানুষের, যাতে এটাকে বলে চয়েস, ডাইভার্সিফিকেশন অফ চয়েস। আমাদের সমাজে লোয়ার সেগমেন্ট পপুলেশন আছে, হায়ার সেগমেন্ট পপুলেশন আছে, মিডল ক্লাস রয়েছে, সবার কন্ট্রাসেপশন চাহিদাকে কিন্তু আমরা পূরণ করেছি এবং বাংলাদেশে এই দীর্ঘ 50 বছর ধরে ব্যাপক সচেতনতা ক্রিয়েট করেছি। আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে এবং আজকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল অত্যন্ত জনপ্রিয়। 100 জনের মধ্যে 27 জন
দম্পতি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে, তার মধ্যে কিন্তু 42%-এরও বেশি এসএমসি ব্যবহারকারী। আপনার 72% কন্ডোম ব্যবহার করে, ইনজেক্টেবল প্রায় 50%-এর মতো, 49%-এর মতো ইনজেক্টেবল ব্যবহার করে এসএমসি ব্র্যান্ডেড। তো এইভাবে এসএমসি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহায়তা করে যাচ্ছে, এবং আগামীতেও আমাদের অঙ্গীকার, যেরকম সাইফুদ্দিন সাহেব বললেন যে আমরা আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখব, যাতে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে আমাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা আমরা কৃতজ্ঞ চিত্তে সবসময় বাংলাদেশের যারা ব্যবহারকারী তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তারা এসএমসিকে ট্রাস্ট করেছে এবং এসএমসির ব্র্যান্ডগুলো তারা ব্যবহার করছে। জি, আসার কথা তো শুনলাম, তবে এই পর্যায়ে একটু সাহেব স্যার আপনার কাছে জানতে চাইবো, যে কোনো কার্যক্রম চলার পিছনে অবশ্যই সেটা সবসময় খুবই যে স্মুথ হয় ব্যাপারটা সেরকম না, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো চ্যালেঞ্জ নিয়ে যদি আমাদের কিছু বলতেন, যে আপনারা কি এই কার্যক্রম চালানোর সময় বা কমিউনিকেশনের জায়গা থেকে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? কমিউনিকেশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, বিকজ আমরা একটা স্টিল আই উড সে যে ভেরি কনজারভেটিভ সোসাইটি। তো বাট আমি যদি গত 50 বছরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অনেক দূরে এসেছি। এখন কিন্তু কন্ট্রাসেপটিভ নিয়ে কথা বলা ইটস মাচ মোর প্যালেটেবল আজকের থেকে 30 বা 40 বছর আগে যে সিচুয়েশন ছিল। কিন্তু তারপরেও কিন্তু এখনও যে আমাদের যেই পর্যায়ে যাওয়া প্রয়োজন, সেই সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটিটা কিন্তু এখনও আমরা ওই লেভেলে পৌঁছাতে পারিনি। সো এইটা যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, এসএমসির যে মূল কার্যক্রম, যে সমাবেশ, উঠান বৈঠক, আমাদের যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির কোর অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, এবং আমরা এটার ব্যাপ্তি বা পরিধি দিনকে দিন বাড়ছে। সো এটা আমরা কন্টিনিউ করে যাব। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করছি। সো এটা হচ্ছে যে ফ্রম কি বলবো, যে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি পয়েন্ট অফ ভিউ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। পলিসি রিলেটেড কিছু যেটা আমরা গভর্নমেন্টের সাথে কাজ করছি, এখানে আমরা যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছি। সো বিগেস্ট চ্যালেঞ্জ ইজ যে আসলে যে সোশ্যাল স্টিগমা বা ট্যাবুটাকে অ্যাড্রেস করে এটাকে ইট শুড বিকাম যে আমাদের দৈনন্দিন একটা লাইফস্টাইলের নেওয়াটাই ভালো, নিয়ে আসতে হবে, স্পেশালি অ্যামাং দি ইয়াঙ্গার জেনারেশন, যাদের আমরা জেনজি বলি, তারা যেন তাদের পছন্দের পণ্যটা হাতের কাছে সঠিক সময়ে, সঠিক দামে, সঠিক মানে পায়। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ উই হ্যাভ টেকেন এন্ড উই উইল এনশিওর দ্যাট মেক্স আপ। ইয়াং জেনারেশনের ক্ষেত্রে তো আমরা বেশিরভাগ দেখেছি যে তারা, আপনি বললেন যে খুব অল্প সময় প্রোডাক্ট পাওয়ার জন্য দে আর অ্যাভেলেবল ইন মোবাইল ফোন এবং অনলাইন শপিং করছে অথবা মডার্ন শপে যাচ্ছে। এখানে কি আপনাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে কিনা? জি, আমাদের সমস্ত মানে কন্ট্রাসেপটিভ রিলেটেড পণ্য আপনি ই কমার্স প্ল্যাটফর্ম যে আছে মোটামুটি সব জায়গায় পাচ্ছেন। মডার্ন ট্রেডে অলরেডি অ্যাভেলেবল, এবং আমাদের আরও কিছু নতুন ইনোভেটিভ আইডিয়া আছে যে এটাকে আরও কী করে সহজলভ্য করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতে এটা আপনারা দেখতে পাবেন। জি, ধন্যবাদ। মনোজ স্যারের কাছে জানতে চাই, আসলে আলোচনায় তো শুনলাম যে অ্যাভেলেবল কিন্তু আছে, অ্যাভেলেবল আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বলেন বা আপনার ফার্মেসি শপগুলো বা চেইন শপে সারা বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তবে তারপরও একটা কথা থেকে যায়, সেটি হচ্ছে অ্যাভেলেবল থাকার পরও কিছু আনমেট নিড আমরা অ্যাড্রেস করতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আপনার কাছে কিছু জানতে চাইবো। জি, আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিংকে বাংলায় বলা হয় যে পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা। এখন বিষয়টা কি আসলে, এটা একটু বোঝার বিষয়। সেটা হচ্ছে কাপল ধরেন যে এখন সন্তান নিতে উনি ইচ্ছুক না, বা বিরতিতে, নির্দিষ্ট বিরতিতে উনি সন্তান ওনারা নেবেন দম্পতিরা, এবং কিন্তু এখানে কার্যকর কোনো গর্ভনিরোধ পদ্ধতি ব্যবহার করছেন না। এবং এটা কেন করছেন না সেটার অনেকগুলো কারণ হতে পারে। ধরেন একটা হতে পারে যে পদ্ধতির সরবরাহ নাই, বা আপনার এক ধরনের ঘাটতি আছে, পর্যাপ্ত নলেজের ঘাটতি আছে, একইভাবে সাংস্কৃতিক বাধা থাকতে পারে। তো এরকম অনেকগুলো ডিটারমিনেন্টস বা প্রভাবকের মাধ্যমে ঘটতে পারে। কিন্তু লক্ষ্য করার বিষয় যেটি হচ্ছে যে এই 15 থেকে
19 বছর বয়স্ক, যাদেরকে আমরা অ্যাডোলেসেন্স বা কিশোরী বলছি, আর 20 থেকে 24 যাদেরকে বলছি, এই দুটো গ্রুপই কিন্তু ইয়থ গ্রুপের মধ্যে যদি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে এই আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং বা অপূর্ণ চাহিদাটা কিন্তু এই গ্রুপের মধ্যেই সবচেয়ে বেশি। এবং দেখা যায় বাংলাদেশে এখন বলছি আনমেট নিড সার্বিকভাবে বলছি 10%, কিন্তু 12.3 আছে, 15.19-এ, 20 থেকে 24-এ আছে 10.8, এটা BDHS 2022। কিন্তু যদি সরকারের পরিসংখ্যান ব্যুরোর যে SBRS আছে 23-এর রিপোর্টে দেখলে এটা 21.5। সো এটা কিন্তু অনেক বেশি, মানে তো ওই জায়গাতে দেখেন আমাদের আন্তর্জাতিকভাবে কিছু কমিটমেন্ট আছে, জাতীয় কৌশলের মধ্যে কিছু প্রতিশ্রুতি আছে যে আমরা চাচ্ছি 2030 সালের মধ্যে আনমেট নিডকে শূন্যে নিয়ে যাওয়ার মতো একটা প্রতিশ্রুতি কেনিয়ার নাইরোবিতে 2019 সালে আমরা দিয়েছিলাম। পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিং 2030 বলে আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। তো এখন এই প্রতিশ্রুতিগুলো যদি অর্জন করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখনও তার থেকে অনেক দূরে রয়েছি। আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদী অ্যাচিভমেন্ট সাকসেস আছে, যেটা আমরা আলোচনার মধ্যে বলছিলাম, কিন্তু আমাদের কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে যে আমরা কিভাবে একে কমিয়ে নিয়ে আসবো বা আরও শূন্যের দিকে নিয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলো আলোচনা করছিলাম, গ্রাম শহর ভেদের মধ্যে পার্থক্য আছে, অঞ্চল ভিত্তিক পার্থক্য রয়েছে, শিক্ষিত অশিক্ষিত এই ক্যাটাগরির মধ্যে পার্থক্য আছে, কিশোরী দরিদ্র বা জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে পার্থক্য আছে, চর হাওর যেগুলো আমি বলছিলাম, পাহাড়ি এলাকা, এই সময় দুর্গম এলাকা, এই সংখ্যান থেকে কিন্তু আনমেট নিড বা এই অপূর্ণ চাহিদার বিষয়টা প্রকট। তাহলে ওই জায়গাগুলোতে আমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে কাজের জায়গা থেকে আমাদের অনেক ক্ষেত্রে নীতি কৌশল থাকে, এগুলোর বাস্তবায়নটা খুব গুরুত্বপূর্ণ। এবং বাস্তবায়নের ক্ষেত্রে যেটি আমি বলবো যে আলোচনার শেষ দিকে যেহেতু আছি, এই জিনিসগুলো যদি আমি না করি তাহলে দেখা যাবে যে এখন আমাদের BBS এর তথ্যে দেখতে পাচ্ছি যে শিশু মৃত্যু হার গত 3 বছর ধরে বাড়ছে। মাতৃমৃত্যু হার আমাদের SDGর গোলে পৌঁছতে গেলে 70-এ নামাতে হবে, চ্যালেঞ্জ। তাহলে শিশু এবং মৃত্যুর ঝুঁকি বাড়বে, মেয়েদের ড্রপ আউট ঘটে যাবে, ফর্মাল লেবার মার্কেটে এমপ্লয়মেন্টে যেতে পারবে না, বা তরুণ প্রজন্ম বা যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, তারা আসলে সত্যিকার অর্থে অধিকার থেকে বঞ্চিত হবে। এবং সে প্রেক্ষাপটে আমাদের মনে হয় দরকার, যেটা SMC কাজ করছে, সরকারও কাজ করছে, আমাদের বহুমাত্রিক কালেকটিভ অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে, যেখানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আমরা সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। কেন্দ্রবিন্দুতে রাখতে হবে জনসংখ্যা, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে জনসংখ্যাকে রেখে যদি আমি আমার কাজগুলোকে করি, নীতি এবং কৌশলের বাস্তবায়ন ঘটাই, আশা করি আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি। জি, আমরা তো আশা করছি আরেকটা বিরতি নেব, তারপর ফিরে আসবো বাকি আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আরও একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, তাই সঙ্গেই থাকুন। আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আজকে কথা বলছি, বিশ্ব গর্ভনিরোধ দিবসে কথা বলছি। এটা আসলে আমাদের বড় প্রাপ্তি যে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এভাবে খোলা আলোচনা করতে পারছি। তো এরপরেও এই তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য বা তাদের ভেতরে সচেতনতা এবং সঠিক যে যৌন স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলার যে জায়গাটা, এখান থেকে আপনার যদি কিছু বলার থাকে আপনি যদি একটু বলতেন। দেখেন তেহরিন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? আমরা বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বলেছে যে 100 জন দম্পতির মধ্যে তারা 60 জন দম্পতি গত 1 বছরের মধ্যে কোনো এক্সপোজ হয় নাই, পরিবার পরিকল্পনার কোনো মেসেজ তাদের কাছে আসে নাই। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, নিউজ পেপার, তারপর রেডিও, সব কিছু মিলে কিন্তু কোনো মেসেজ আসে নাই, পরিবার পরিকল্পনা সে এক্সপোজ হয় নাই। এটার সাথে সাথে আর একটা বিষয় হলো, যারা লোয়ার কুইন্টাল পপুলেশন তাদের মধ্যে এটা 80%, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জনই কোনো মেসেজ পায় না। এখন এইটা যদি মেসেজ না পায়, আপনার যে প্রশ্ন যে এই তরুণদের মধ্যে কি হবে, তরুণদের কোহর্ট তো সবেমাত্র তারা এন্টার করেছে তাদের রিপ্রোডাক্টিভ লাইফে। এখন সে যদি মেসেজ না পায়, সে যদি না জানে যে পরিবার পরিকল্পনার শিক্ষা তার মধ্যে না থাকে, আপনি যেটা বলতেছেন রিপ্রোডাক্টিভ লাইফের যে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সে যদি ওয়াকিবহাল না থাকে, সে যদি যৌন স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহাল না থাকে, তাহলে এটা আমাদের সোসাইটির জন্য একটা কিন্তু বড় ড্রব্যাক। এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। তো এইটাকে দূর করতে হবে। এইটাকে দূর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সার্বিকভাবে একটা কনসার্টেড এফোর্ট,
সরকারের প্রচেষ্টা বাড়াতে হবে। আমার কাছে কেন জানি মনে হয় যে সরকারের আরও কিছু করার রয়েছে যেটা এখন হচ্ছে না, বিশেষ করে পরিবার পরিকল্পনা কর্মসূচির এই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। এতগুলো দম্পতি আমাদের উপর ডিপেন্ড করে, আমরাও চেষ্টা করব, আমাদের চেষ্টার ত্রুটি আমরা করব না, এবং অন্যান্য এনজিও, ডেভেলপমেন্ট পার্টনার সবাই মিলে সম্মিলিতভাবে এ ব্যাপারে চেষ্টা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি সাহেব স্যারের কাছে জানতে চাইবো যে এই যে ফ্যামিলি প্ল্যানিং প্রসেসটা নিয়ে আমরা কথা বলছি এবং ক্যাম্পেইন করছি, কমিউনিকেশনের জায়গা থেকেও কিছুটা বলেছেন যে চ্যালেঞ্জ রয়েছে, ব্যারিয়ারও রয়েছে, আবার অ্যাকসেপ্টেন্সও ডেফিনেটলি রয়েছে। নহলে এখনও আমি বলবো যে এখনও আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাড়ছে আপনার এই কন্ট্রাসেপশন ইউজটা। তো আপনার জায়গা থেকে যদি আপনার বিশ্লেষণটা জানতাম, এই নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মকে আসলে সঠিকভাবে সঠিক জীবনাদর্শন দিয়ে এই প্রসেসগুলোকে আপনার অ্যাকসেপ্টেবিলিটি জায়গা থেকে তারা যেন অ্যাকসেপ্ট করে নিতে পারে, এ বিষয়ে আপনি কি বলবেন? পাশাপাশি যদি একটু বলতেন যে আপনাদের যে ইনোভেশন বা ইনোভেটিভ ক্যাম্পেইনগুলো নিয়ে আপনারা কাজ করছেন, এগুলো নিয়ে। দেখুন, যে কোনো সমস্যার 95% সমাধান হয়ে যায় ইফ ইউ ক্যান পিন পয়েন্ট হোয়াট দ্য প্রবলেম ইজ, বা আপনি যদি জানেন আসলে সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে অ্যাওয়ারনেস। সো এই অ্যাওয়ারনেস নিয়েই আসলে আমরা কাজ করছি গত 50 বছর ধরে, এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা উই হ্যাভ অ্যাডাপ্টেড আওয়ার মোড অফ কমিউনিকেশন। প্রথমে ধরেন টিভি ছিল, টিভির পরে এখন লেটেস্ট যদি আমি সর্বশেষ অবস্থায় যদি চলে আসি, সোশ্যাল মিডিয়া চলে এসছে। সোশ্যাল মিডিয়াতে আমরা এই যে তরুণ প্রজন্ম, যে স্মার্টফোন জেনারেশন, যারা আসলে চোখ খুলে স্মার্টফোন, চোখ বন্ধ করে স্মার্টফোনে, তো এইখানে আমাদের যে কার্যক্রম টু জেনারেট অ্যাওয়ারনেস অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এবং এগুলো প্রিভেন্ট করার জন্য হোয়াট আর দি এফেক্টিভ এবং সেফ মেজার্স, এইগুলো নিয়ে আমাদের ব্যাপক কাজ হচ্ছে। এবং আমরা সেলিব্রিটি বলেন বা যাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, এই ধরনের পার্সোনালিটি আমরা ইনভলভ করছি, সো দ্যাট দি মেসেজ গেটস স্প্রেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দি স্পেশালি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। সো আমরা বিশ্বাস করি যে আমরা অনেক দূর এসেছি, এবং ইনশাল্লাহ আমরা আরও অনেক দূর যাব, কিন্তু ইটস এ জার্নি, ইট ইজ নট গোয়িং টু চেঞ্জ ওভারনাইট। তো এই চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, থাকবে, বাট এই চ্যালেঞ্জ দেখে আমরা আসলে উই ক্যানট গেট ডিসকারেজ, রাদার উই নিড টু টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি অ্যান্ড মুভ অ্যাহেড। ধন্যবাদ। শেষ প্রশ্ন মনোনয়ন স্যারের কাছে রাখতে চাইবো যে আপনি একজন অধ্যাপক হিসেবে আপনি আসলে সার্বিকভাবে যে শিক্ষার তো আসলে কোনো শেষ নেই, শিক্ষাটা যেই শিক্ষাই হোক, যেটাই হোক, আমরা সঠিকভাবে জিনিসটা জানি। সচেতনতা বৃদ্ধির জন্য এই আপনার সেক্সুয়াল এডুকেশন বা ইন্টিমেট হেলথের এডুকেশনের প্রয়োজনীয়তাটা কি, এটা নিয়ে যদি কিছু বলতেন। না, অবশ্যই যেটা বলেছেন যে আমরা তো এটাকে ইংরেজিতে বলি কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন, যেটা সিএসসি বলি, বাংলায় বুঝতে করি যে যৌন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা। এখন এইটির প্রয়োজনীয়তা তো অবশ্যই রয়েছে। আপনি যদি যথাযথ তথ্য উপাত্ত জ্ঞান যদি না পান, তার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেগুলো তো আমাদের বিভিন্ন তথ্য উপাত্তে আমরা দেখিয়েছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে এই যে যাদেরকে তরুণ বা যুব, আজকে যারা শিশু আছে তারা একসময় অ্যাডোলেসেন্সে যাবে, অ্যাডোলেসেন্স থেকে তারা ইয়তে ক্যাটাগরিতে যাবে। তো এটা কিন্তু একটা লাইফ সাইকেল প্রসেস, জীবনচক্র পর্যায়, এবং এই পর্যায়ে স্কুল থেকে আমাকে চিন্তা করতে হবে বয়সভিত্তিক এবং সায়েন্টিফিক, যেটাকে আমি বলবো বৈজ্ঞানিক, এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য, এই তিনটি জায়গায় আমার মনে হয় যে শিক্ষাটা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আমাদের যেটি মনে করতে হবে, মেয়েদের পাশাপাশি আমাদের ছেলেদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে জানাতে হবে। এবং আমি বলবো ফ্যামিলি প্ল্যানিংয়ে কিন্তু মেল ইনভলভমেন্টের যে জায়গাটা, এটা যখন আমি অধিকারের জায়গা বলি, এই জায়গাটাই গুরুত্বপূর্ণ এবং শেখানোর বিষয় রয়েছে। তৃতীয়ত জোর হচ্ছে যে খেয়াল করতে হবে এখানে কনসেন্ট, সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সম্মতিটা বা যৌনতার যে ব্যাপারটা রয়েছে, বা পরিবার পরিকল্পনা বা পদ্ধতির ধরন, পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা তাদেরকে থাকতে হবে। এই প্রজন্ম তারা কিন্তু আপনার অনেক বেশি প্রগ্রেসিভ। আমি বলবো যে তাদের তথ্য উপাত্তগুলো সঠিক উপাত্ত যেতে হবে, এবং একই সাথে যাতে কোনো ভুল উপাত্ত তথ্য তাদের মধ্যে না যায়, সেই বার্তাটাও কিন্তু খেয়াল করার বিষয় আছে। তাহলে এখন যেটি করতে হবে, আমাদের বিদ্যমান যে সার্ভিসগুলো আছে, যে
তারুণ্য নির্ভর বা কিশোর কিশোরী নির্ভর স্বাস্থ্য সেবাটা, যেটাকে অ্যাডোলেসেন্স ইয়থ ফ্রেন্ডলি সার্ভিসেস, এই জায়গাটা একটা ফোকাস করে আমাদের কাজ করতে হবে। তরুণ তরুণীদেরকে তাদেরকে আরও বেশি এনকারেজ করা, তাদের প্রতি সহানুভূতি, তাদের গোপনীয়তার জায়গাগুলো রক্ষা করা, পক্ষপাতিত্ব না করা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। এবং এটা কিন্তু একভাবে হবে না, এটা পরিবার থেকে শুরু করতে হবে, স্কুল থেকে যেতে হবে এবং প্রত্যেকটি টায়ারে কাজ করতে হবে। কিন্তু মোট কথা যেটি হচ্ছে, আমরা এখন এমন একটা সময় পার করছি, একটা র্যাপিড মেগা ট্রেন্ডস চলছে। এই মেগা ট্রেন্ডসের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে প্রযুক্তির পরিবর্তন এবং তথ্য প্রযুক্তি ব্যবহারটা আসলে কিভাবে হচ্ছে। এখানে মোবাইল অ্যাপ বলেন, হেল্পলাইন বলেন, SMS বলেন বা নতুন নতুন করে যাই বলি না, এবং তো সামনে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও চলে আসছে। তো যাই হোক, এই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, যেভাবেই বলি না কেন, তরুণদের মধ্যে তথ্যটা, সঠিক তথ্যগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং গোপনীয়তা রক্ষা করতে হবে এবং একই সাথে তারা সুপরামর্শ যাতে পায়, সেবাটা যাতে পায়। এবং সেক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে, দরকার হলে নীতি কৌশল যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের সংযোজনের ব্যাপার রয়েছে বা নতুন করে একে আরও যাতে মানসম্মতভাবে সেবাটা দেওয়া যায় সে ব্যাপারে আমাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে। আবারও আমি বলবো যে বিশ্ব গর্ভ নিরোধ দিবস সফল হোক এবং সচেতনতা দিয়ে আমাদের অধিকারগুলো যাতে সংরক্ষণ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, আপনাদের মূল্যবান সময় থেকে আজকের আলোচনায় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশ্ব গর্ভনিরোধ দিবস উপলক্ষে বিশেষ আলোচনায়, এবং আজকে আমরা যেটা জানতে পারলাম যে আসলে ফ্যামিলি প্ল্যানিং শুধু পরিবার পরিকল্পনা নয়, এটা আমাদের হিউম্যান রাইটস, এবং এটার জন্য আমাদের সঠিক তথ্যটা জানতে হবে, আমাদের সচেতন হতে হবে এবং সঠিক পদ্ধতি বিবেচনায় আমাদেরকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আর ইয়াং জেনারেশন আসলে আমাদের অর্থনীতির চাকা ঘোরাবে সামনে, তাই অবশ্যই তাদেরকে অনেক বেশি এম্পাওয়ার করতে হবে এবং তারা যেন সঠিক তথ্যটি পায়। আজকের আয়োজনে এখানেই শেষ করব, তবে পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।